সবাইকে স্বাগতম। আজকে আমরা নাম্বার সিস্টেমের দ্বিতীয় টাইপের অঙ্ক শুরু করব। দেখো প্রথম অঙ্ক কি বলছে। একটি ক্লাবের প্রতিটি সদস্য ক্লাবের সদস্য সংখ্যা যত তত টাকা এবং তত পয়সা প্রদান করে। যদি মোট অবদান 2525 টাকা হয় তাহলে ক্লাবের সদস্য সংখ্যা কত? এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যখন যত তত দেওয়া থাকবে, এই যত তত দেওয়া থাকবে তখন আমরা একটা নির্দিষ্ট টাইপের ভাবে করব। সেটা হলো সদস্য সংখ্যা আমরা ধরে নেব এ জন টোটাল। তাহলে কি বলছে দেখো, বলছে যতজন সদস্য প্রত্যেকে তত টাকা দিয়েছে। এ জন যদি সদস্য হয় তাহলে প্রত্যেকে এ টাকা দিয়েছে। তাহলে এ জন যদি এ টাকা করে দেয় তাহলে মোট টাকা কত হবে? না হবে এ স্কোয়ার। আবার কি বলছে, আবার তত পয়সা দিয়েছে। আবার দেখো এ জন কত পয়সা দিয়েছে? না এ পয়সা দিয়েছে, এ পয়সা দিয়েছে, এটা কিন্তু পয়সা, ঠিক আছে। তাহলে এ পয়সা দিলে এটাকে আমরা কী করব? টাকা করব। টাকা করতে গেলে কী করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটা হয়ে গেল টোটাল রুপিস, মানে টাকা, ঠিক আছে। তাহলে এটা টাকা হয়ে গেল, এটা টাকা হয়ে গেল। এই দুটো টাকা মিলিয়ে, এই দুটো মিলিয়ে টোটাল 2525 টাকা। তাহলে আমরা দুটো টাকা আমরা হিসেব করে নেব। দেখো তাহলে এ স্কোয়ার প্লাস এ আর এ গুণ করলে এ স্কোয়ার বাই 100, এই দুটো মিলিয়ে কত হবে? না 2525। যদি আমরা এখান থেকে লসাগু করে দিই তাহলে এটা হবে 100 এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 100 সমান 2525। এখান থেকে 101 এ স্কোয়ার যদি আমরা এখান থেকে যোগ করে দিই তাহলে পেলে কী পাবো? 2525 ইন্টু 100, ঠিক আছে। দেখো এইবার এখানে একটা খুব ভালো ক্যালকুলেশন করতে হবে, মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এ স্কোয়ার সমান 2525 ইন্টু 100 বাই 101, ঠিক আছে। দেখো এবার কি করব, দেখো এবার কি করছি, এই যে 2525 এটাকে আমি লিখছি এরমভাবে 25 ইন্টু 101, এটা গুণ করলে 2525 হয়, ইন্টু 100 করলাম, নিচে 101 দিলাম, এই 101 সরি এই 101 এই 101 কেটে দিলাম, তাহলে থাকছে কি 2500। তাহলে এ স্কোয়ার যদি 2500 হয়, এ সমান কী হবে? রুট ওভার 2500, তার মানে 2500 রুট করলে কত হবে? সেটা হবে 50। তাহলে এটা কি ধরেছিলাম? সদস্য সংখ্যা, তাহলে সদস্য সংখ্যা হলো 50, অপশান হলো ডি। দেখো এই উত্তর এখানে আছে 50, বুঝতে পারলে তো? দেখো দুইয়ের দাগ কী বলছে? দুইয়ের দাগ বলছে এক্স ওয়াই এবং জেড হলো স্বতন্ত্র মৌলিক সংখ্যা যেখানে এক্স লেস দ্যান ওয়াই লেস দ্যান জেড। আরেকটা বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 70 হয়, তাহলে জেডের মান কত হবে? তাহলে দেখো এখানে এক্স ওয়াই জেড এই তিনটে মিলিয়ে কত বলেছে জানো তো? তিনটে মিলিয়ে বলছে 70। আবার খেয়াল করবে এক্সটা এক্স লেস দ্যান ওয়াই লেস দ্যান জেড, মানে সব থেকে বড়ো হলো জেড, তারপরে হলো ওয়াই, তারপর হলো এক্স, এক্স সব থেকে ছোটো। আচ্ছা আবার বলছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাদের বলে? যাদেরকে ভাগ করা যায় না বা শুধুমাত্র এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তারাই মৌলিক সংখ্যা। তো এখানে একটা জিনিস দেখবে যে কোনো মৌলিক সংখ্যা যদি দুটি মৌলিক সংখ্যা হয়, যেমন মনে করে ইন্ডিভিজুয়াল 3 ও 5 যোগ করলে কিন্তু 8 হয়। 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, এটা কিন্তু বিজোড়, যোগ করলে কি হয়? জোড় সংখ্যা হয়। জোড় মানে ইভেন, ইভেন নাম্বার। তাহলে দুটো মৌলিক সংখ্যা যখন যোগ করব তখন কি হবে? ইভেন হবে, জোড় সংখ্যা হবে। যদি তার সঙ্গে আমি যে কোনো যদি একটা মৌলিক সংখ্যা যোগ করি, 3 দিলাম, কী হবে? 11। তার মানে কখনোই কিন্তু আর জোড় আসবে না, কী আসবে? অড আসবে, মানে বিজোড় আসবে।
কিন্তু যেহেতু এখানে তিনটে মৌলিক সংখ্যা যোগ করে 70 এনেছে, তার মানে হলো এর মধ্যে একটা সংখ্যা অবশ্যই জোড় থাকতে হবে। এই তিনটের মধ্যে যে কোনো একটা সংখ্যা অবশ্যই জোড় থাকতে হবে। আবার সেটা কি হতে হবে? মৌলিক সংখ্যা হতে হবে। তো দেখো, যদি মৌলিক সংখ্যা আবার জোড় হতে হয়, এরকম ঘটনা একটাই আছে, সেটা হলো 2। 2, ঠিক আছে? আর 2 হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। সুতরাং এই যে সবচেয়ে ছোট কোনটা, এক্স, এটার মান 2 হতে হবে। এটা একদম ফাইনাল। 2 না হলে এটা কিন্তু টোটালি তোমার হবেই না, ঠিক আছে? তাহলে দেখো, এটা যদি 2 হয় তাহলে বসালাম, তাহলে কী বসাচ্ছি দেখো, ওয়াই প্লাস জেড, আর এখানে ছিল এক্স, এটা সমান 70 ছিল। তাহলে এর মান যদি 2 হয়, 2 বসালাম, 2 প্লাস ওয়াই প্লাস জেড সমান কত না 70। তাহলে এখান থেকে ওয়াই প্লাস জেড কী পাবো? ওয়াই প্লাস জেড পাবো 70 মাইনাস 2, তার মানে হলো 68। 68, এই দুটি যে 68 পেলাম, এটা কিন্তু ওয়াই আর জেড যোগফল। আবার ওয়াই আর জেড কী হবে না মৌলিক সংখ্যা হবে। তাহলে কোন কোন দুটি মৌলিক সংখ্যা হবে যে তাদের যোগ করলে আমি 68 পাবো? একমাত্র অপশান একটাই, সেটা হলো 31, আর একটা হলো 37, ঠিক আছে? 37 আর 31। তুমি যদি আগে ওয়াইটাকে 37 করতে চাও কিন্তু করতে পারবে না, কারণ হলো ওয়াইটা জেডের থেকে ছোট হবে। তাহলে এখানে জেডের সব থেকে মান কত হলো? 37 হলো। এইটা হলো আমার উত্তর। তাহলে অপশান সি, দেখো এখানে আছে, ঠিক আছে? বুঝতে পারলে? দেখো পরের অঙ্কটা দেখো কি বলছে, 3 দাগ বলছে 100 এবং 200 এর মধ্যে মোট পূর্ণ সংখ্যার সংখ্যা যা 9 এবং 6 উভয় দ্বারা বিভাজ্য। তার মানে 100 থেকে 200-র মধ্যে সংখ্যাগুলো হবে, যেটা কি হবে 9 দ্বারা বিভাজ্য হবে, আবার 6 দ্বারা বিভাজ্য হবে। এরকম সংখ্যা খুঁজতে হবে, শুধুমাত্র 6 দিয়ে বা শুধুমাত্র 9 দিয়ে না, 9 দিয়ে বা 6 দিয়ে, উভয় দিয়ে হবে। তার মানে যদি 9 দিয়ে বা 6 দিয়ে হয়, তাহলে এই দুটো যে লসাগু হবে মানে এলসিএম হবে, এলসিএম 9 আর 6 দিয়ে এলসিএম হবে, এলসিএম অফ 9,6, এই যে হবে এটা হবে 18। এই এলসিএম দ্বারাও কিন্তু সেই সংখ্যাটা বিভাজ্য হবে। তাহলে এই এলসিএম দ্বারা বিভাজ্য মানে 18 দিয়ে বিভাজ্য, 18 দিয়ে বিভাজ্য, আবার 100 থেকে 200-র মধ্যে হতে হবে। তাহলে প্রথম কোন সংখ্যাটা হবে? প্রথম সংখ্যাটা হবে 108। তাহলে 18 যদি নামটা পড়ি, 6 18 108, এবং শেষ যেটা হবে সেটা 200-র আগে হবে, 200-র পরে হবে না। শেষ যেটা করলে দেখা যাবে 18 নামটা পড়লে 198 আসবে। তাহলে প্রথম সংখ্যা কত হচ্ছে? যেটা 18 দিয়ে বিভাজ্য মানে 108 হচ্ছে, এবং শেষ সংখ্যা কত হচ্ছে? 198 হচ্ছে, ঠিক আছে? তাহলে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে আমার মোট কতগুলো টার্ম আসবে সেরকম আমরা খুঁজে নেব। এইটা বার করার জন্য খুব ভালো একটা নিয়ম আছে, সেটা হলো শেষ বিয়োগ প্রথম, শেষ বিয়োগ প্রথম করব, বাই নিচে করব ডিফারেন্সটা। ডিফারেন্স দেখো প্রত্যেকের মধ্যে 18 করে ডিফারেন্স, কারণ যেহেতু 18 তারা বিভাজ্য বলেছে তাই 18 করব। তাহলে শেষটা কত? দেখো শেষটা কত হচ্ছে না 198, প্রথমটা কত 108, নিচে কত 18, ঠিক আছে? যা বার হবে তার সঙ্গে কিন্তু আমরা কী করব, এই শেষ প্রায় প্রথম তার সঙ্গে কিন্তু এক যোগ করবো প্রত্যেকবার। এটা হলো ট্রিক, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, এক যোগ করব। তো দেখো তাহলে 90/18 প্লাস 1, এই 18 8 90 কাটলাম 5, 5 প্লাস 1 মানে 6। তাহলে অপশান আছে দেখো অপশান বি, ঠিক আছে? বুঝতে পারলে? দেখো যদি কেউ এভাবে না করে তাহলে সে অন্যভাবে করতে পারে। কি করবে সে তখন দেখো এখানে করে দিই, সে তখন করবে এই যে 200 এই সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে ওদের যে লসাগু হয়েছিল লসাগু দিয়ে ভাগ করবে, করলো, বিয়োগ এই 100 যে ছিল 100 এই সংখ্যাটাকে ওই লসাগু দিয়ে ভাগ করবে। পুরোপুরি মিলবে না, এটাকে 200-কে 18 দিয়ে ভাগ করলে মোটামুটি কত হবে 11 হবে, মিলবে না, ঠিক আছে? মাইনাস 100-কে 18 দিয়ে ভাগ করলে মোটামুটি কত হবে না 5 হবে, 5 18 90, তাহলে 10 থাকবে, মিলবে না, মেলার দরকার নেই। আমরা যতদূর পর্যন্ত মিলবে ততদূর পর্যন্ত নেব, নিয়ে এই দুটো বিয়োগ করে দিলে 11 থেকে 5 মানে 6।
তাহলে উত্তর এসে গেল সি। বোঝা গেল? যে কোনোভাবে করতে পারো। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে শুধুমাত্র 100 থেকে 200 না, যদি আরও অন্য কিছু দেওয়া থাকে সেভাবে কিন্তু করতে পারবে। বোঝা গেল? দেখো পরের অঙ্ক কি বলছে, 5 অঙ্কের সর্বনিম্ন কোন সংখ্যাটি 41 দ্বারা বিভাজ্য। তাহলে 5 অঙ্কের সর্বনিম্ন সংখ্যা বলেছে, এখানে 5 অঙ্কের না বলে 4 অঙ্কের বলতে পারে, 3 অঙ্কের বলতে পারে, সর্বনিম্ন না বলে সর্ববৃহৎ বলতে পারে বা বৃহত্তম বলতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে কী করব, তো আমরা আগে প্রথমে 5 অঙ্কের যে সর্বনিম্ন সংখ্যা সেটা লিখে নেব। কত না 10,000। ঠিক আছে, তাহলে 10,000 লিখে নিলাম। 10,000 লিখে নেওয়ার পরে আমরা কি করব, এই 10,000টাকে বলেছি 41 দ্বারা বিভাজ্য, এই 41 দিয়ে ভাগ করব আমরা। 10,000টাকে 41 দিয়ে ভাগ করছি, তাহলে 41, এখানে 2, 82, 82 বিয়োগ করলে হবে এটা 18, এখানে নিলাম 0। এবারে আমরা নেব 4, দিলাম 4 1 4, 4 4 16, 164 বিয়োগ করছি 16, 0, তাহলে কত হলো 160, 160 হলো। এবার আমরা দেব 3, 3 দিলাম, এখানে হবে 3 1 3, 3 4 12, 123, এর কত হচ্ছে দেখো 7, এখানে হলো 3, 37 হলো ভাগশেষ। দেখো আর এর সঙ্গে খেয়াল করতে হবে আর কত হলে ভাগটা মিলে যেত। দেখো 37 আছে, আর এখানে দেখো ভাজক কত আছে 41 আছে, তাহলে 37 আর 41 এই ডিফারেন্সটা নিতে হবে, এই ডিফারেন্সটা হচ্ছে 4, ব্যাস। তার মানে আর 4 হলে মিলে যেত ভাগটা। তাহলে এই যে 10,000 হলো, 10,000 হলো, তার সঙ্গে এই 4টা আমরা অ্যাড করে দেবো, তাহলে কত হবে আমার 10,0,0,4। দেখো অপশান কোথায় আছে, বিতে আছে, এটাই আমার অ্যান্সার। বুঝতে পারলে? দেখো 5 দাগ কী বলছে, একটি সংখ্যা এক্সকে 289 দ্বারা ভাগ করলে 18 অবশিষ্ট থাকে, 18 অবশিষ্ট থাকে। ওই একই সংখ্যা 17 দ্বারা ভাগ করলে ওয়াই অবশিষ্ট থাকে, ওয়াই এর মান কত। তাহলে যে সংখ্যা দিয়ে ভাগ করতে বলেছে সেইটা খেয়াল করবে, 289 দ্বারা ভাগ, এবং অবশিষ্ট কত থাকছে 18 অবশিষ্ট থাকছে, এটা খেয়াল করবে। ওই একই সংখ্যা যদি 17 দিয়ে ভাগ করা হয় তাহলে ওয়াই অবশিষ্ট থাকে। তাহলে কি করব, এক্ষেত্রে এই যে 18 থাকে প্রথমটায়, এই 18টাকে আমরা লাস্টে যেটা দিয়ে ভাগ করতে বলেছি ওইটা দিয়ে ভাগ করে দেবো, আর কিছু ভাববো না। তাহলে 17 দিয়ে ভাগ করব, 17 1 17 বিয়োগ করলে 1 অবশিষ্ট থাকে। তার মানে এই যে 1 অবশিষ্ট থাকতে ওরা বলে দিয়েছিল ওয়াই অবশিষ্ট থাকে, তাহলে 1 মানে হলো ওয়াই। ঠিক আছে, তাহলে এটা অপশান হলো কি ডি। এটা খুব ভালো করে মনে রাখবে, শুধু কিচ্ছু করবে না, শুধু এইটা ভেবে রাখবে যে প্রথমে কত অবশিষ্ট থাকছিল এবং শেষে কত দিয়ে ভাগ করতে বলছে, ওইটাকে ভাগ করে দিলে যে অবশিষ্ট থাকবে ওইটা আমার উত্তর হবে। বুঝা গেল? পরের অঙ্ক কী বলছে, এ 228কে ভাগ করলে ভাগশে 18 থাকে, এর সবচেয়ে বড় 2 অঙ্কের মান কত হবে। মানে 228কে যদি ভাগ করে কত ভাগশেষ থাকে 18, তার মানে আমরা এখানে কি করব, যে ভাগশেষ থাকে ওটা যদি আমি বিয়োগ করে দিই, ওই অঙ্কটা থেকে 18 যদি বিয়োগ করে দিই তাহলে কি হবে, কোনো ভাগশেষ থাকবে না, যেটা বার হবে, তার মানে পুরোপুরি ভাগ চলে যাবে। এইবার দেখতে হবে যে বিয়োগ করে যেটা হলো সেটাকে অপশানের কোন সংখ্যা দিয়ে পুরোপুরি ভাগ করা যায়। দেখো অপশানে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, দেখো 70 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ কি না, হ্যাঁ যায়। 210কে 70 দিয়ে ভাগ করা যায়, এই 0 0 কাটবো, 3 7 21, 3 কেটে গেল। আবার 21 দিয়ে ভাগ করা যায়, 210কে 10 হবে। 210কে 35 দিয়েও ভাগ করা যায়, দেখতে হবে যায় কি না যায়। 210কে 30 দিয়ে ভাগ করা যায়, 30 দিয়ে ভাগ করে অবশ্যই যায়, কিন্তু বলেছে কি সবচেয়ে বড় চেয়েছে, সবচেয়ে বড় কোনটা 70। বুঝা গেল? তাহলে অপশান কী হবে, যে না এ হবে। এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, হ্যাঁ ঠিক আছে। দেখো 7 নম্বর অঙ্ক কি বলছে, যদি দুটি সংখ্যার যোগফল প্রতিটি সংখ্যা দ্বারা পৃথকভাবে গুণ করা হয় তাহলে প্রাপ্ত গুণফলগুলি হলো 247 এবং 114।
সংখ্যার যোগফল কত? বলছি দুটি সংখ্যার যোগফল, তাহলে দুটি সংখ্যা লিখি আমরা, লিখলাম একটা এ একটা বি, কী বলছি তাদের যোগফল, লিখলাম যোগফল। প্রতিটি সংখ্যা দ্বারা পৃথকভাবে গুণ করা হয়, মানে এইটাকে আলাদা আলাদাভাবে দুবার গুণ করতে বলেছে। দেখো এইটাকে প্রথম লিখতে বলেছে, লিখে বলছে পৃথকভাবে গুণ করা হয়, মানে প্রথমবার এ দিয়ে গুণ করতে হবে, গুণ করলে একটা মান পাবো। গুণ করলে কী পাবো দেখো, গুণ করলে আমরা পাবো এ আর এ গুণ করলে এ স্কোয়ার পাবো, আর এ আর বি গুণ করলে আমরা পাবো এ বি, এটা পাবো। আবার এ প্লাস বিটাকে বি দিয়ে গুণ করতে বলছে, এ প্লাস বিকে বি দিয়ে গুণ করলে আমরা কী পাবো দেখো, বি আর এ গুণ করলে কী পাবো, এ বি পাবো। এ বি বা বি একই, এবং বি আর বি গুণ করলে কী পাবো, বি স্কোয়ার পাবো। ঠিক আছে, এবার এইটা আর এটা আলাদা আলাদা মান বলে দিয়েছে। দেখো এইটার মান বলেছে দেখো, এটা মান বলেছে দেখো 247, আর এটার মান বলেছে দেখো 114। আচ্ছা, এবার কি বলছে, সংখ্যাটির যোগফল মানে এ প্লাস বি বার করতে বলেছে, এইটা আমাকে বার করতে বলেছে। তাহলে আমি দেখো, আমি যদি এই দুটো যোগ করে দিই, এটা আর এটা যোগ করে দিই, লিখি যোগ আমি, এ স্কোয়ার প্লাস এ বি, আবার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার লিখলাম। তাহলে কী পাবো এদিকে, 247 প্লাস 114। দেখো এখানে কী পাচ্ছি, বা এই এ স্কোয়ার পাচ্ছি, প্লাস এই এ বি আর এ বি যোগ করলে কী পাবো, 2ab পাবো, প্লাস এখানে কী পাবো না বি স্কোয়ার পাবো। এই দুটো যোগ করলে কী পাবো, 4 7 11, 1 হাতে 1 1 2 4 6 6 পেলাম, 6 তারপরে 3 361 পেলাম। দেখো এইটা পুরোটা একটা সুন্দর সূত্র আসলো। কী সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সমান 361। আমার দরকার এ প্লাস বি, তার মানে হলো আমরা 361 রুট করব, রুট ওভার 361, 361 রুট করলে কত পাবো না 19 পাবো। ঠিক আছে, তোমরা রুট করে দেখে নেবে, 361 বর্গমূল করলে আমরা 19 পাবো। এটা হলো অপশান এ, বুঝতে পারলে? এখানে আছে অপশান, দেখো এই 19। দেখো পরের অঙ্কটা কী বলছে, ধরুন মানে ধরা যাক এ বি, যেখানে এ নট ইজিক্যাল টু বি, মানে এ আর বি সমান না, একটি 2 সংখ্যার মৌলিক সংখ্যা, মানে 2 অঙ্কের মৌলিক সংখ্যা, ও বিও একটি মৌলিক সংখ্যা। মানে এ বি যদি মৌলিক সংখ্যা হয়, ওটাকে উল্টে দিলে যেটা পাবো সেটাও মৌলিক সংখ্যা হবে। এই জাতীয় সমস্ত সংখ্যার যোগফল হলো, মানে অ্যাকচুয়ালি বাংলা ভাষায় বলছে যে 2 অঙ্কের মৌলিক সংখ্যা এমনভাবে লিখতে হবে যে তাদের উল্টে দিলেও মৌলিক সংখ্যা হয়। 2 অঙ্কের মৌলিক সংখ্যা দেখো কারা কারা না 11 থেকে শুরু, ঠিক আছে, কিন্তু 11টাকে উল্টে দিলে এটাকে উল্টে দিলে উল্টানো হয়, এটা 11ই থাকবে। আবার প্রশ্নে বলেছিল যে এ নট ইজিক্যাল টু বি, মানে এ আর এ সমান বি হবে না, তো এই সমান বি হবে না, মানে 11টা নেওয়া যাবে না। তাহলে কী নেবো দেখো, কী নিচ্ছে দেখো, 13, হ্যাঁ 13 নেওয়া যাবে। 13কে উল্টে দিলে কত হবে, 13কে উল্টে দিলে 31 হবে, তাহলে 13 হলো 31 হলো। তারপর দেখো 17 হবে, 17কে উল্টে দিলে কত হবে, 71 হবে। আবার দেখো 37 হবে, 37কে উল্টে দিলে 73 হবে। আবার দেখো 79 হবে, 79কে উল্টে দিলে 97 হবে। এই যে এতগুলো কী হলো, এতগুলো এমন মৌলিক সংখ্যা পাওয়া গেলো যে তাদের উল্টে দিলেও সেগুলো মৌলিক সংখ্যা হবে, আবার 2 অঙ্কের। তাই আমরা মানে 100-র মধ্যে রাখবো, মানে 100 পার করবো না। আর 100-র থেকে কম ছোটো মৌলিক সংখ্যা হলো 97, তাহলে ঠিক আছে। এগুলো সব কী করতে বলেছে, যোগ করতে বলেছে। তো সবগুলো যোগ করা হয়, সবগুলো যোগ করলে এটা দেখে নেবে পাশে, সবগুলো যোগ করলে হবে 418। ঠিক আছে, পাশে যোগ করে দেখে নেবে। হ্যাঁ, তাহলে এটা হলো উত্তর বি। হ্যাঁ, অপশান বি সঠিক উত্তর। 9 দাগের অঙ্ক কী বলছে দেখো, একটি স্বাভাবিক সংখ্যা এবং এর বর্গের যোগফল প্রথম 3টি মৌলিক সংখ্যার গুণফলের সমান, সংখ্যাটি কত? তাহলে দেখো এখানে কথা বলেছে প্রথমটা স্বাভাবিক সংখ্যা, ধরে নিলাম প্রথম স্বাভাবিক সংখ্যা একটা n, আর কি বলেছে এর বর্গ,
বর্গ মানে হলো ওই এনকে এন দিয়ে গুণ, মানে এন ইন্টু এন, তার মানে হলো এন স্কোয়ার। একটা স্বাভাবিক সংখ্যা এবং তার বর্গ, এটা হলো বর্গ, এটা হলো বর্গ। এবার কি বলেছে, এদের যোগফল, তাহলে এন প্লাস এন স্কোয়ার এর যোগফল কি বলেছে, যে না এটা সমান হবে, কার সঙ্গে সমান হবে, প্রথম তিনটি মৌলিক সংখ্যা, প্রথম তিনটে মৌলিক সংখ্যার গুণফল। তাহলে প্রথম তিনটে মৌলিক সংখ্যা কি, 2, 3 আর 5, তাহলে এদের গুণফলের সমান হবে। ঠিক আছে, তাহলে গুণফল করি, কি দেওয়া দেখো, এটাকে একটু সাজিয়ে লিখলাম, এন স্কোয়ার প্লাস এন সমান 5 6 3 2 6 5 6 30। আমি এটাকে সবগুলোকে এক সাইড নিয়ে আসলাম, এন স্কোয়ার প্লাস এন মাইনাস 30 সমান 0। ঠিক আছে, দেখো এবার কি করি। এইবার এই ধরনের অঙ্কগুলো সমাধান করতে গেলে এখানে করতে হয় মিল টার্ম। মিল টার্ম কীভাবে করতে হয়, দেখো এই শেষের যে সংখ্যাটা আছে এইটা, মানে এই 30 এবং এই এন স্কোয়ারের আগে যা থাকে এখানে কিছু নেই, মানে 1 আছে, এই দুটো গুণ করতে হয়। 30 আর 1 গুণ করলে কত হবে না 30 হবে। এইবার এই 30টাকে ভাঙতে হবে, 30টাকে আমরা ভাঙছি, দেখো 5 দিয়ে ভাঙছি, 5 6 30। ভেঙে সবসময় যত বড় সংখ্যা হোক না কেন তাকে ভেঙে দুটো সংখ্যা আনতে হবে, এই গুণ টুন করে হোক দুটো সংখ্যা আনতে হবে। এমনভাবে ভাঙতে হবে যেন সেটা এই যে মাঝখানে যে সংখ্যা আছে তার আগে যেটা আছে, তার মানে আগে কত আছে, এখানে 1 আছে, 1। এই যে এনের আগে কিছু নেই, মানে 1 আছে, এই যে 30 সংখ্যাটা হলো, 30টাকে ভেঙে এমন দুটো সংখ্যায় নেব যাতে করে যেন তাদের বিয়োগ করলে 1 হয় আর গুণ করলে 30 হবে। দেখো 6 আর 5 গুণ করলে 30 হবে, আবার 6 আর 5 বিয়োগ করলে 1 হবে। বিয়োগ করে কেন নেবো, দেখো এখানে কিন্তু এই চিহ্ন আছে বিয়োগ চিহ্ন, তাই বিয়োগ করে নিয়েছি। যদি এখানে যোগ চিহ্ন থাকতো তাহলে যোগ করে নিতে হতো। তাই দেখো আমরা কী করছি, এন স্কোয়ার লিখলাম প্লাস এই 6 বিয়োগ 5 ইন্টু এন মাইনাস 30 সমান 0 লিখলাম। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা এখানে লিখছি, বা এন স্কোয়ার প্লাস 6n মাইনাস 5n গুণ করে দিলাম, মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0। এর প্রথম এই দুটো থেকে কমন নেবো একটা, আর শেষের এই দুটো থেকে একটা কমন নেবো। প্রথম দুটো থেকে কমন নিচ্ছে, দেখো কী কমন নিচ্ছে, মানে মিল যাচ্ছে, কি n কম মিল যাচ্ছে, তাহলে থাকছে n প্লাস 6, আর শেষের দুটো থেকে মাইনাস 5 নিলাম, এখানেও n প্লাস 6 হবে, ইজ ইকুয়াল টু 0। সবসময় খেয়াল রাখবে এখানে যেটা আসবে এখানে কমন নেওয়ার পর এখানে কিন্তু এটা আসবে, তাহলে এখান থেকে কী লিখছি, n প্লাস 6, এই দুটো থেকে মিল আছে n প্লাস 6, তাই n প্লাস 6টা কমন নিলাম, আর এখানে থাকবে n মাইনাস 5 সমান 0। দেখো এই একটা রাশি, এই একটা রাশি, দুটি রাশির গুণফল 0, দুটি রাশির গুণফল 0, তাই তারা আলাদা আলাদাভাবে 0 হবে। তার মানে হলো n প্লাস 6 সমান একটা 0 পাবো, আর একটা n মাইনাস 5 সমান 0 পাবো। এখান থেকে আমরা কী পাবো, n সমান 5, এখান থেকে কী পাবো, n সমান মাইনাস 6। এই মানটা নেওয়া যাবে না, এইটা নেব না। ঠিক আছে, কেন নেব না, বলেছিল স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে আমরা যে সংখ্যাগুলো গণনার সুবিধাতে ব্যবহার করি, তাহলে এটা আমরা কী করবো, n সমান 5 নেব। দেখো 5 কোথায় আছে, অপশান সিতে আছে, তাহলে উত্তর হবে আমার সি। ঠিক আছে, এবারে অঙ্কটা কিন্তু খুবই খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং এ পরীক্ষা আসে। এখানে 3টে অঙ্ক দেওয়া আছে, এই 3টের মধ্যে আমি একটা ভালো করে বুঝিয়ে দেবো বা করে দেবো, আর বাকিগুলো বাড়ির কাজ দিয়ে দেবো। দেখো আমি প্রথমটা লিখি যে 25 টু দি পাওয়ার 6 2 5 1 প্লাস 36 টু দি পাওয়ার 5 2 8 প্লাস 73 টু দি পাওয়ার 5
1.54। ঠিক আছে, দেখো এখানে বলেছে একক স্থানীয় অঙ্ক কী হবে। তার মানে এগুলো সবগুলো যদি এর পাতার পাওয়ার টাওয়ার দিয়ে যোগ করা হয়, শেষে যে উত্তরটা আসবে, উত্তরটা আসলে যে উত্তরে এককের ঘরের সংখ্যা সেটা কি হবে সেটা আমাদেরকে বার করতে বলেছে। এগুলোর ক্ষেত্রে সবার আগে কিছু জিনিস মনে রাখতে হবে। সেটা হলো, দেখো এই অঙ্কটার ক্ষেত্রে যেমন এখানে এককের অঙ্ক 5 আছে। যদি এককের অঙ্ক 5 থাকে তো মাথায় যত পাওয়ারই থাক না কেন, এর এককের অঙ্ক 5ই আসবে। ঠিক আছে, কত আসবে? 5 আসবে। যদি মাথায় যদি 5000ও থাকে তবু 5 আসবে। এককের অঙ্ক মানে এখানে যখন 5 আছে তাই এখানে এটা আসবে 5 আসবে। মানে এটা ক্যালকুলেশন করলে যা আসবে এখানে একটা 5 থাকবে। আর যদি কিনা এককের অঙ্ক 6 থাকে, তার পাওয়ারে যাই দিক না কেন, কী হবে? 6 থাকবে। যদি 6 থাকে, পাওয়ারে যাই হোক না কেন 6 থাকবে। বোঝা গেল? যদি এককের অঙ্ক 0 থাকে, তাহলে পাওয়ারে যাই থাক না কেন 0 আসবে। যদি এককের অঙ্ক 1 থাকে, পাওয়ারে যাই হোক না কেন 1ই আসবে। বুঝা গেল? আর দুটো কথা বলি, যদি কিনা এককের অঙ্ক 4 থাকে এবং তার মাথায় যদি মনে করো এরকম কিছু আছে 24, তার মাথায় আছে তোমার 44, এই 4-এর মাথায় যদি 44 মানে জোড় সংখ্যা থাকে, যদি জোড় সংখ্যা থাকে তাহলে এককের অঙ্ক হবে, এককের অঙ্ক 6 হবে। আর যদি মনে করো 24 আছে, এর মাথায় আছে তোমার 49, মানে বিজোড় সংখ্যা, তাহলে এককের অঙ্ক হবে 4। হলো? ঠিক একই রকমভাবে 9-এর ক্ষেত্রেও তাই। 9-এর ক্ষেত্রে যদি 9 হয়, তাহলে একই রকম যদি ওর মাথায় যদি জোড় সংখ্যা থাকে, জোড় থাকলে কি হবে? জোড় থাকলে অলওয়েজ সবসময়ের জন্য 1 আসবে। যদি জোড় থাকে তাহলে কী আসবে? এককের অঙ্ক 1 হবে, 1। আর যদি বিজোড় হলে এককের অঙ্ক আসবে 9। বোঝা গেল? তাহলে এখানে কার কথা বললাম বলো তো? 1-এর কথা বললাম, 2-এর কথা বললাম, 3-এর কথা বলেছি না বলিনি? 1 বললাম, 0 বললাম, 4 বললাম, 9 বললাম, 5 বললাম, 6 বললাম। তাহলে বাকি আছে আমার, দেখো বাকি আছে 2, 3, 7, 8, এইগুলো বাকি আছে 2, 3, 7, 8। তাহলে এগুলোর ক্ষেত্রে কি হবে? এগুলোর ক্ষেত্রে আমরা কি করব? এগুলোর ক্ষেত্রে আমরা করব, মাথায় যে পাওয়ার দেওয়া থাকবে সেই পাওয়ারটাকে আমরা প্রথমে 4 দিয়ে ভাগ করব। দেখো এই যে 73 আছে, এর মাথায় পাওয়ার আছে 54। তাহলে আমরা কী করবো বলেছি, যে এই মাথার পাওয়ারটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। এই 54টাকে 4 দিয়ে ভাগ করলাম, ভাগ করছি 4, 4 একে 4, বিয়োগ করলে 1, 14, 3 4 12, ভাগশেষ থাকছে 2। এই 2 ভাগশেষ থাকছে। যদি ভাগ করে মিলে গেলে যদি মিলে যায়, তাহলে এই 3-এর মাথায় 4 বসালে হবে যে সংখ্যাটা, মানে 81। তার মানে হলো এই 1 হলো একক সংখ্যা যদি মিলে যায়। আর যদি না মিলে যায়, তাহলে 3-এর মাথায় এই যে ভাগশেষ আছে না, এইটা বসাতে হবে 2। তাহলে এটা কত হবে? 9 হবে। ঠিক আছে, তাই এককের অঙ্ক হবে 9। মনে থাকবে? ঠিক সেম তাই। দেখো আরেকটা উদাহরণ দেখি। 277 এর মাথায় মনে করো এটা হলো 43 করলাম। তাহলে নিয়ম কি বলছে? নিয়ম বলছে এই 43টাকে ভাগ করতে হবে। 43টা ভাগ করবো কত দিয়ে? না 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 একে 4 10 40, 4 10 40, 3। তাহলে মিলছে না। যদি না মেলে তাহলে কী করতে হবে? তাহলে 4-এর মাথায় এই 3, ঠিক আছে? 4-এর মাথায় 3 করলে 64, মানে এককের অঙ্ক হবে 4।
মনে থাকবে? এইভাবে করতে হবে। দেখো তারপর কী করছে, এবার দেখো অঙ্কটা কী ছিল। অঙ্কটা ছিল যে 25-এর মাথায়, সরি 25-এর মাথায় ছিল, 25-এর মাথায় 6251 ছিল, প্লাস এখানে ছিল 36-এর মাথায়, 36-এর মাথায় 528, আর এখানে ছিল 73-এর মাথায় 54। আমি বলেছিলাম একটু আগে যে 5-এর মাথায় যা থাকুক না কেন কী হবে, 5 হবে। আমি অন্যগুলো কিছু নেব না। আর 6-এর মাথায় যাই হোক না কেন সেটা 6 হবে অবশ্যই। আর 3-এর পাওয়ারে বলেছিলাম কি হবে, 3-এর মাথায় যদি 54 থাকে, তাহলে একটু আগে দেখিয়ে দিয়েছিলাম, আবার একবার এখানে দেখে দিই। এই 54টাকে ভাগ করব কত দিয়ে, 4 দিয়ে ভাগ করছি। দেখো 4 একে 4, 1 14, 3 4 12, 2, তাহলে মেলেনি। মেলেনি মানে হলো এই যে 2টা, ওটা কী হবে, 4-এর মাথায়, সরি 3-এর মাথায় 2 করে দেবো, যদি এককের অঙ্ক 3 আছে, ঠিক আছে। 3-এর মাথায় 2 করে দেবো, 3-এর মাথায় 2 করে দিলে কত হবে, 9 হবে। তার মানে এককের অঙ্ক 9 হবে। এগুলো সব যোগ করবো, 6 আর 5 11, আর 9 20, 20 হলো। 20 এর এককের অঙ্ক কত হলো, 0। 0 আসলো, 0 আসলো, তাহলে উত্তর কত হবে, উত্তর দেখো অপশানে এতে আছে, 0 আছে। বোঝা গেল? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। এর পরের দিনের ক্লাসে আরও গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আসবে। সবাই খুব ভালোভাবে, কোনো অঙ্ক স্কিপ না করে ভালোভাবে কনসেপ্ট দিয়ে অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে। আর বিশেষ করে আমাদের চ্যানেলটাকে একটু লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, যাতে করে আমরা আরও বেশি বেশি তোমার জন্য ভিডিও আনতে পারি এবং ভালোভাবে ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারি এবং পরীক্ষার জন্য তোমাদেরকে প্রিপেয়ার করতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকবে। গুড নাইট।